শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। ইসির তালিকায় ১১৫টি প্রতীকের মধ্যে শাপলা না থাকাই এই সিদ্ধান্ত। দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি আরও জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সংলাপ। শুরুতেই ডাক পাবেন সুশীল সমাজ। আমরা অনেকগুলো কর্মপরিকল্পনা ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা ধরে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে ইসি। অংশ হিসেবে আমরা বেশ কয়েকটা কাজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ২৮ সেপ্টেম্বর থেকে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। স্টেক হোল্ডার্স যারা আছেন, যেমন সিভিল সোসাইটি, শিক্ষাবিদ, নারী নেতৃবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, জুলাই যোদ্ধা, এনাদের সাথে আমরা পর্যায়ক্রমিকভাবে আমাদের আলোচনাগুলো শুরু করব এবং আমরা প্রাথমিকভাবে কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে ২৮ তারিখ থেকে করা হবে। ইসি সচিব জানান, ১১৫টি প্রতীক দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ভেটিং সহ আচরণবিধি ও প্রতীক তালিকা অনুমোদন হয়েছে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর সংশোধন অনুমোদন পাওয়ার পরই করা হবে গেজেট। অনুমোদন পাওয়া ১১৫ প্রতীকের মধ্যে শাপলা প্রতীক নেই, তাই এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে সংরক্ষিত প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ইসি সচিব জানান, রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। ধন্যবাদ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া চট্টগ্রাম বিমানবন্দরকে এ গ্রেডে উন্নীত করার জন্য অর্থ অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবগুলো ক্রয় কমিটি অনুমোদন করেছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ আয়োজনে পুলিশের জন্য ৪০,০০০ বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, স্বচ্ছতা ও ভালো মান নিশ্চিতে ইউএনডিপির মাধ্যমে সরকারি অর্থায়নে কেনা হবে এই বডি ক্যামেরাগুলো। ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা। উপদেষ্টা আরও জানান, নির্বাচনের জন্য বরাদ্দের কমতি রাখবে না সরকার। বডি ক্যামেরা দেওয়া হবে, এটা পুলিশদের জন্য লাগবে ৪০,০০০-এর অধিক যা করে এস্টিমেট করছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এবং ওইটা ইমিডিয়েটলি আনতে হবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে তা যথেষ্ট নয়, তাই আপৎকালীন সময়ের জন্য কিছু ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ফসলহানি হলে সামাল দিতে ডলারের প্রয়োজন। আমাদের আপৎকালীন জিনিস তো ফরেন এক্সচেঞ্জ খালি ইম্পোর্টের জন্য ব্যবহার করে আপনাদের ভুল ধারণা। ইম্পোর্ট এক্সপোর্ট হলো একটা, ওটা হলো ট্রেড, বাকি অনেক কন্টিনিউসি জিনিস রাখতে হয়। একটু সেফ হিসেবে না রাখলে কিন্তু তখন বিপদ হবে। এদিনের বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের মানোন্নয়ন করে এ গ্রেডে উন্নীতকরণ এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের জন্য ক্রয় অনুমোদন দেওয়া হয়েছে। আফসানা ফরিজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে ফেরাতে চাইলে বিএনপি বিপদে পড়বে, তাই এই সিদ্ধান্ত থেকে দলটিকে সরে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতীয় সংবাদ মাধ্যমে মির্জা ফখরুলের মন্তব্য ঘিরে কথা বলেন নাহিদ। এছাড়া নিউ ইয়র্কে এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবিও তার। সাম্প্রতিক নানা ইস্যুতে এনসিপির এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন। মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে নাহিদ জানান, তারা শাপলা প্রতীকের ব্যাপারে এখনো অনড় অবস্থানে। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি।
আওয়ামী লীগ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় নাহিদকে। জবাবে পুনর্বাসনের চেষ্টা থেকে বিএনপির সরে আসা উচিত বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক। যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি, আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেজন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের হেনস্থায় সরকারি কর্মকর্তাদের ব্যর্থতা দেখছে এনসিপি। দায়ীদের শনাক্ত ও শাস্তিমূলক ব্যবস্থার দাবিও জানান নাহিদ। যে ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতা চলমান রয়েছে, সরকারের পক্ষ থেকে উপযুক্ত কোনো ব্যবস্থা আসলে নেওয়া হয়নি। সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই ঘটনা ঘটতে পেরেছিল। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের হেনস্থার ঘটনায় বিক্ষোভ করে এনসিপি। সন্ধ্যায় শাহবাগে মিছিলে অংশ নেন কর্মী সমর্থকরা। এছাড়া চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানেও হয়েছে বিক্ষোভ। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের দৈনিক এই সময় পত্রিকাকে দেয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিবের যে সাক্ষাৎকারটি এই সময় প্রকাশ করেছে তা ভুল ও বিভ্রান্তিকর। মির্জা ফখরুল স্পষ্টভাবে জানিয়েছেন যে ওই সাক্ষাৎকারে তিনি এমন কোনো বক্তব্য দেননি। সাক্ষাৎকারের ভিত্তিতে দেশের বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও তা বিভ্রান্তিকর। এতে আরও বলা হয়েছে, এমন সংবাদ প্রকাশ না করার আহ্বান জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল। নিউ ইয়র্কে দুই এনসিপি নেতাকে হেনস্থার ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বিদেশের মাটিতে এমন ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন সাবেক কূটনীতিকরা। স্থানীয় সময় সোমবার দুপুরে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারাকে হেনস্থা করা হয়। দেশীয় রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে বিদেশের মাটিতে বারবারই সংঘাতে জড়াচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। ঘটছে হেনস্থার ঘটনাও। সবশেষ সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে হেনস্থা করা হয়, যা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এনসিপি নেতাকর্মীরা বলছেন, বিদেশের মাটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের এ আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। খুবই অনভিপ্রেত এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য সেটা অনেক বড় একটা লজ্জাজনক ব্যাপার। আখতার হোসেন কিন্তু সেই মানুষ যিনি আসলে এই ফ্যাসিবাদের সময় যাকে আমরা আসলে খুবই উচ্চকিত তার প্রতিবাদ দেখেছি, তাকে আসলে যেভাবে করে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। সাবেক কূটনীতিকরা বলছেন, দেশের স্বার্থে সবাইকে সংযমী হতে হবে। বিদেশের মাটিতে দলীয় বিভেদ এমনভাবে প্রকাশ পাওয়া শোভনীয় নয়। যারা আওয়ামী লীগ করছে, এখন অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করছে, তাদের মাথায় কি এই জিনিসগুলো, ছোট্ট জিনিসগুলো যায় না যে এই আওয়ামী লীগ, এই হাসিনা দেশের কত ক্ষতি করেছে? তারা যদি দেশকে যদি ভালোবাসতো, এই জিনিসগুলো নিশ্চিত তারা পর্যালোচনা করে তাদের যে রাজনৈতিক পদক্ষেপ তারা সেইভাবে গ্রহণ করতে। আক্তারকে হেনস্থার ঘটনায় আওয়ামী লীগ কর্মী মিজানকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। তবে এ ঘটনায় বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতা আবারও সামনে এলো বলে মনে করে বিশ্লেষকরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক, রাজনৈতিক ও পারিবারিক কারণে দেশের প্রায় ৪৬% মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রায় ৭০% মানুষ উদ্বিগ্ন। সম্প্রতি দেশের ৮,০৬৭টি খানার ওপর জরিপ শেষে এই তথ্য জানায় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসি। এতে প্রায় ৭৪% মানুষের মতে ঘুষ না দিলে কোনো সেবা পাওয়া যায় না।
রাজনৈতিক পট পরিবর্তন ও নানা সামাজিক অসঙ্গতিতে দেশের ব্যবসা বাণিজ্যে ধীরগতিতে কমেছে কর্মসংস্থানের হারও। ফলে প্রায় 46% মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছে, যদিও 54% মানুষ এখনও হাল ছেড়ে দিতে নারাজ। গবেষণা সংস্থা পিপিআরসি জরিপে এসব তথ্য উঠে আসে। পিপিআরসি বলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রায় 70% মানুষ উদ্বিগ্ন, আর প্রায় 20% মানুষ আছেন আর্থিক সংকটে, যার মধ্যে 67% চিকিৎসা ব্যয় এবং 27% ঋণ পরিশোধ নিয়ে সংকটে আছেন। ন্যাশনাল ডিসেমিনেশন আমরা করেছি গত মাসে, যেটাতে ফাইন্যান্স মিনিস্ট্রি ছাড়া অন্য মিনিস্ট্রির মানুষজনও ছিল, এবং এটা আমরা সর্বত্তরে একাডেমিশিয়ানস, রিসার্চার্স সবার সাথেই আমরা প্রজেক্টটার আমাদের রেজাল্টস গুলো বিস্তারিত ডিসেমিনেট করেছি আর কি। তো আমরা সরকারের সাথে কথা বলছি এবং দেশের সবার সাথে আমরা বেসিক্যালি আমাদের ফাইন্ডিংস গুলো তুলে ধরার চেষ্টা করেছি। জরিপে এই প্রথম হয়রানির দিকটিও তুলে ধরা হয়েছে। এতে দেখানো হয়, হয়রানির শিকার 74% মানুষ বলছেন টাকা না দিলে কিছুই হয় না। সরকারি সেবা নিতে হয়রানির শিকার হন 71% মানুষ। এদিকে সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন 65% মানুষ। এছাড়া কিশোর অপরাধ এবং মাদক নিয়ে উদ্বিগ্ন 55 ও 56% মানুষ। আর রাজনৈতিক আকাঙ্ক্ষার বিষয়ে 56% মানুষ দুর্নীতি প্রতিরোধের কথা বলছেন পিপিআরসির জরিপে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাকসুর পর এবার চাকসু নির্বাচনও 3 দিন পেছালো নির্বাচন কমিশন। প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পূজার ছুটির কারণে প্রচার সময় কম পাওয়ায় নির্বাচন পেছানোর দাবি জানান প্রার্থীরা। তফসিল ঘোষণার পর থেকেই চাকসু নির্বাচনের তারিখ পেছানোর দাবি ছিল অধিকাংশ প্রার্থীদের। পূজার ছুটির কারণে প্রচারের সময় কম পাওয়ায় এমন দাবি ছিল তাদের। মঙ্গলবার জরুরি সভা শেষে নির্বাচন কমিশন জানায় 12ই অক্টোবরের পরিবর্তে নির্বাচন হবে 15ই অক্টোবর। এতে প্রার্থীরা প্রচারের জন্য কিছুটা সময় বেশি পাবেন। কিছু স্বতন্ত্র শিক্ষার্থী যারা প্রার্থী তাদের বক্তব্য, স্যার আমরা যে আমাদের 27,000 স্টুডেন্টের কাছে পৌঁছাবো কয়টা দিন আমরা পাচ্ছি, ওরা পাচ্ছিল না সময়, তো সেই কারণে আমরা 3 দিন পিছিয়েছি। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ছাত্রদল। যদিও রাকসুর পর চাকসুতে হঠাৎ নির্বাচন পেছানোকে সন্দেহের চোখে দেখছে ছাত্র শিবির। অতীত, ইতিহাস, বর্তমানে কি করছে এবং ভবিষ্যতে তার যে প্রতিশ্রুতি তা বাস্তবায়নে কতটুকু ক্যাপেবল সেটুকু বিবেচনা করার জন্য আমার মনে হয় সাধারণ ভোটারদেরকে একটু সময় দেওয়া প্রয়োজন। তার জন্য বর্তমান যে প্রশাসন যে সময়টা দিয়েছে তাকে আমি সাধুবাদ জানাই। আমরা এটাকে পর্যালোচনায় রাখছি, আমরা এটাকে সাধুবাদও জানাচ্ছি না, আবার প্রত্যাখ্যানও করছি না। প্রশাসন আসলে কী উদ্দেশ্যে, সত্যিকার অর্থে কি নির্বাচন দাবির মুখেই ওরা করেছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? এদিকে প্রচারণা ও নির্বাচনকালীন সময় শিক্ষার্থীদের সুবিধা বিবেচনায় 12 থেকে 18 অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে সব পরীক্ষা। ওই সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার এবং শুক্র শনিবার যদি কোনো বন্ধের মধ্যে কোনো ডিপার্টমেন্টে পরীক্ষা শিডিউল থাকে, সকল পরীক্ষা স্থগিত করা হবে। আগামী 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে মূল প্রচারণা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডাকসু নির্বাচনের 2 দিন আগে অরক্ষিত অবস্থায় বিপুল ব্যালট পেপার থাকার অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এর কোনো উত্তর দেয়নি বলেও অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে নির্বাচনকে কেন্দ্র করে অভিযোগ জানাতে যান ভিপি প্রার্থী উমামা ফাতেমা, আব্দুল কাদের সহ বেশ কয়েকজন প্রার্থী। গত 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। নির্বাচনের দিনই ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তোলে। মঙ্গলবার দুপুরে এসব অভিযোগ নিয়ে 3টি প্যানেলের পক্ষ থেকে উপাচার্যের কার্যালয়ে যান ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা ও আব্দুল কাদের সহ বেশ কয়েকজন প্রার্থী। সাক্ষাৎ শেষে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জানান, নীলক্ষেতের গাউসুল আজমের একটি ছাপাখানা থেকে অরক্ষিত অবস্থায় ব্যালট পাওয়া যায়, কিন্তু সে বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। গাউসুল আজমের নিচতলায় যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় 7 তারিখ রাতে, সে বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সেই বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না, তারা জানেন না। ভোটার উপস্থিতির তালিকা দেওয়ার দাবি জানানো হলেও গড়িমসি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। বিভিন্ন প্রার্থীদের পক্ষ থেকে, প্যানেলের পক্ষ থেকে বারবার করে
তালিকাটা সেই উপস্থিতি তালিকাটা দেওয়া হোক। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের জানান, নির্বাচিত প্রার্থীদের নিয়ে সংশয় নয়, নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে সংশয় আছে। শিক্ষার্থীরা তাদের সংকটের কথা জানিয়েছেন, সংশয় জানিয়েছেন যে নির্বাচন কমিশন তাদের যে আনাড়িপনা, অপরিপক্কতার যে বিষয়টা, তাদের যে কথায় কাজে যে মিল নেয়, নবজানোর যে মনোভাবের যে বিষয়টা, সেটা আমরা বারবার জানিয়েছি। অন্যদিকে ডাকসুর ভিপি এসব অভিযোগের বিষয়ে বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে অভিযোগের বিষয়ে হস্তক্ষেপের ক্ষমতা কেবল প্রশাসনেরই। সবগুলোর সিসিটিভি ফুটেজ আছে এবং যে দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধুবাদ জানাই। এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা এবং সবকিছুর আনসার দেওয়া। এছাড়া যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে সাধুবাদ জানান নবাগত ভিপি, বলেন সুস্থ গণতন্ত্র চর্চা অব্যাহত থাকুক। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট ফুয়েল সরবরাহ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে শাহ আমানত বিমানবন্দরে এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরেও একই পদ্ধতিতে জেট ফুয়েল সরবরাহের কথা জানিয়েছেন জ্বালানি সচিব। পতেঙ্গায় পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে ট্যাঙ্ক লরি যোগে এতদিন শাহ আমানত বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ হতো, তবে এখন থেকে তা সরবরাহ হবে পাইপলাইনে। এতে নিরাপত্তার পাশাপাশি কমবে সময় ও পরিবহন ব্যয়। একই লাইনে জ্বালানি সরবরাহ করা যাবে বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকেও। এটা ব্যয় সাশ্রয় হবে এবং বিভিন্ন আপৎকালীন যে সমস্যাগুলো তো সেগুলো থেকে রক্ষা পাবে, ক্লাইমেটিক কোনো সমস্যা থেকেও রক্ষা পাবে, নিরবিচ্ছিন্নভাবে তেল সরবরাহ করা সম্ভব হবে, যেটাতে বাংলাদেশ এয়ারফোর্সও নিরবিচ্ছিন্নভাবে এই পাইপলাইনের মধ্যে তেল পাবে। 2023 সালের ডিসেম্বরে শুরু হওয়া প্রকল্পের নির্মাণ শেষ হয়েছে নির্ধারিত সময়ের 3 মাস আগেই। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন করে জ্বালানি সচিব জানান, একই প্রক্রিয়ায় জ্বালানি সরবরাহের কাজ চলছে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে। আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট হচ্ছে ঢাকা যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আমরা এই সরবরাহটা দিব। আমরা ওইটা কাজ অলরেডি শুরু হয়েছে। আমরা আশা করছি আগামী 1 বছরের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দরে, আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা আমাদের তেল সরবরাহটা করতে পারব। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 160 কোটি টাকা। এর মাধ্যমে 2055 সাল পর্যন্ত জ্বালানি পরিবহন সম্ভব হবে। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিভিন্ন উড়োজাহাজের জন্য দৈনিক জ্বালানি তেল লাগে 2.25 লাখ লিটার। এখন থেকে এই তেল এখানে পাইপলাইনের মাধ্যমেই এই পদ্মা অয়েল থেকে সরাসরি সরবরাহ করা হবে, আর এতে প্রতি বছর খরচ বাঁচবে অন্তত 8 কোটি টাকা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শেষ করছে আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাই।